নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্যদেব রাশি পরিবর্তন করছে এই 14 এপ্রিল, 1 মাসের পরিবর্তন। তো মকর রাশির ক্ষেত্রে তো সূর্য হচ্ছে অষ্টমপতি, এবার অবস্থান করবে চতুর্থ ঘর মেষ রাশিতে উচ্চ অবস্থায়। তো অষ্টমপতি উচ্চ অবস্থায় চতুর্থ ঘর অবস্থান করবে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানে শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। তার সাথে বলবো, অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো অষ্টমপতি সূর্য, অষ্টমপতি সংঘর্ষর ঘর হিসাবে দেখায় তো অষ্টম ঘরকে। তো সূর্য হচ্ছে সেই অষ্টম ঘরেরই অধিপতি। তো বেশি সংঘর্ষ আয়ু বৃদ্ধির কারক সূর্য অষ্টমপতি চতুর্থ ঘরে যে উচ্চ হয়ে যাচ্ছে, এবার মেষ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করবে এবং তার দৃষ্টি কর্মের ঘরে থাকবে। তো কীরকম প্রভাব দিবে এই সময়কালে এই মকর রাশির ক্ষেত্রে? কর্মক্ষেত্রে কি সত্যি উন্নতির যোগ থাকছে, না সমস্যার সম্মুখীন হতে হবে মকর রাশিকে? এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো গ্রহদের যে অবস্থান, শনির যে অবস্থান, শনি রাশির অধিপতি শনি 13 তারিখে আবার উদয় হচ্ছে, তার সম্পর্কেও ভিডিও দিব। তো শনি উদয় এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান এবং কর্মের ঘরে দৃষ্টি। তো সূর্যেরও উচ্চ দৃষ্টি থাকছে কর্মের ঘরে, আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে সেই কর্মের ঘরে। তো কি হতে যাচ্ছে? তো দেবগুরু বৃহস্পতিও তো মার্গী অবস্থায় রয়েছে, উচ্চ বিলাসী এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে, তার দৃষ্টি থাকছে কর্মের ঘরে এবং সূর্যের দৃষ্টি থাকছে আবার সেই কর্মের ঘরে। অনেক দিক থেকে এই সময়কালে উন্নতির যোগ রয়েছে। তবে সূর্যের যে একা অবস্থান চতুর্থ ঘর তো সুখের জায়গা, উচ্চ অবস্থায় অবস্থান করছে। এই সূর্য কিন্তু অনেক কিছুই দিবে, কিন্তু দেখতে হবে আবার জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান ঠিক রয়েছে কিনা। যার জন্য আমি 2026-এ প্রথম থেকে বলে আসছি যে 2026-ই হচ্ছে সূর্যের বছর। সূর্য হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে অষ্টমপতি। তো অষ্টমপতি কিছু না কিছু সমস্যা তৈরি করে যখন তার প্রভাব খারাপ থাকবে। যে জন্মকুষ্ঠিতে গেল সূর্য গ্রহণ যোগে লেগে পড়ে রয়েছে এবং এই 2026-এ সূর্যের যে মেন ঘর সিংহ রাশি, এই সিংহ রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে। কেতু সম্পর্কেও ভিডিও দিয়েছি, সমস্যার কথাও তুলে ধরেছি, সমস্যার সমাধান উপায়। এবং সপ্তম ঘর যেটা হচ্ছে এই কুম্ভ রাশি, সেই ঘরে আবার রাহু অবস্থান করছে, যেটা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর। ধন সম্পত্তির ঘরে রাহু অবস্থান করছে। রাহু তো নিজের নক্ষত্রে রয়েছে, এবার বছরের মধ্যভাগে আবার চলে আসবে মঙ্গলের নক্ষত্রে। তো যার জন্য কিন্তু আমি বারবার বলেছি যে যাদের জন্মকুষ্ঠিতে সূর্য গ্রহণযোগ অবস্থায় রয়েছে, সূর্য পাপকর্তকী যোগের মধ্যে পড়ে রয়েছে, রাহুর প্রভাব বাজে রয়েছে, রাহুর মহাদশা চলছে, তো তাদের ক্ষেত্রে বলেছি অবশ্যই আপনারা সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র স্থাপন করবেন। এটা একটা কবজের মতন কাজ করবে। হয়তো অনেক দাদা দিদি ভাই বোনরা করেছেন, তো যারা করেননি তারা অবশ্যই করবেন। এই যে সূর্য অষ্টপতি সূর্য, এরপরে পঞ্চম ঘরে যাবে শুক্রের রাশিতে, তারপরে ষষ্ঠ ঘরে আসবে। এভাবে কিন্তু পরিবর্তন হতে থাকবে এই সূর্যের। এবং বছরের মধ্যভাগে আবার রাহুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে। তো সূর্য যাদের গ্রহণযোগে পড়ে রয়েছে তাদের তো কিছুটা হলো সমস্যা। তো যার জন্যই কিন্তু আমি প্রথম থেকে বলে এসেছি। তো যাই হোক, সূর্যের এই পরিবর্তন চতুর্থ ঘরে, সূর্যের অবস্থান যদি ভালো থাকে তো চারিদিক থেকে মান সম্মান, একটা ভালো অবস্থান, কর্মের দিক থেকে একটা ভালো জায়গা তৈরি হবে এই মকর রাশির। কারণ কর্মের ঘরেই কিন্তু দৃষ্টিটা থাকছে এবং উচ্চ অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান মনের গোপন ইচ্ছা পূরণ করাবে, যেটা দীর্ঘদিন ধরে হয়তো কামনা বাসনা ছিল এই মকর রাশির, সেই জায়গাটা পূরণ করাবে। চতুর্থ ঘরেই তো হচ্ছে সুখ শান্তির জায়গা। তবে সূর্যের এই চতুর্থ ঘরে অবস্থান সব কিছুই ভালো হয়, কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকেদের, বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও প্রবলেম তৈরি করে। কারণ সূর্য হচ্ছে কি তেজ, ঊর্জা, সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব। অস্থিজনিত সমস্যা দিয়ে দেবে, নেত্রজনিত সমস্যা দিয়ে দেবে, চোখের সমস্যা, অস্থি, এগুলো কিন্তু সমস্যা দিয়ে দেয়। তো যাই হোক, সূর্যের এই যে পরিবর্তন হচ্ছে, সূর্য কিন্তু 3টি নক্ষত্রে অবস্থান করবে। একদম 14 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে কেতুর নক্ষত্রে, যেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। এবং কেতু এই সময় কিন্তু থাকছে আবার সূর্যেরই রাশি, সেটা কিন্তু সিংহ রাশিতে থাকছে এবং নিজের নক্ষত্র মঘাতে থাকছে। তো মঘা নক্ষত্রে অষ্টম ঘরে কিন্তু কেতু অবস্থান করছে। পিতৃদের আশীর্বাদ, জায়গা জমি সয় সম্পত্তি, কারণ মঘা নক্ষত্রের সিম্বলই হচ্ছে কি সিংহাসন এবং তার সাথে হচ্ছে কাস্তে, যেটা দিয়ে ফসল তোলা, অর্থাৎ দীর্ঘদিনের কোনো কাজকর্ম সেখান থেকে সফলতার জায়গাটা পেয়ে যাওয়া বা জীবনে সফল হয়ে যাওয়া সংঘর্ষের মাধ্যমে, সেই জিনিসকে বোঝাচ্ছে। গোপন মনের ইচ্ছা পূরণ করা, সেগুলোকে বোঝাচ্ছে। শিক্ষার জায়গাটাকে বোঝাচ্ছে। এবার অশ্বিনীতে এই সূর্যদেবের অবস্থান, তো কেতুরই নক্ষত্র, কিন্তু অশ্বিনী কুমার হচ্ছে সূর্যরই কিন্তু
সন্তান। অশ্বিনী কুমার বলতে ঘোড়া এক কথায় বলতে গেলে, তো এই সময়কালে সেই ঘোড়ার উপরেই কিন্তু নিজের সন্তানের নক্ষত্রেই থাকছে এই সূর্য, আর এই ঘোড়ার লাগাম থাকছে কিন্তু সেই সূর্য রাতে। কারণ একটা গতি, ঊর্জা, এটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। মানে একে তো সূর্য উচ্চ, তারপর আবার এই নক্ষত্র অবস্থান, মানে তারপর আবার কর্মের ঘরে দৃষ্টি, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ ঊর্জা এই সময় থাকবে, এগিয়ে চলার বিশেষ প্রবণতা থাকবে, যেখানটাতে সফলতা পাওয়ার বিশেষ জায়গা থাকবে। এই সময়কালে কিন্তু ক্রোধীয় হবে, জেদীয় হবে, মনের মধ্যে জেদ আসবে, ক্রোধ আসবে, ইগো আসবে, চাওয়া পাওয়ার খিদা বাড়বে, যে কেন হচ্ছে না আমার কাজ, একটু তো অধৈর্য হয়ে যাওয়া হবে, কিন্তু সফলতাও পাবে। কারণ সূর্য উচ্চ অবস্থায় রয়েছে, রাজা উচ্চ অবস্থায় চলে এসছে এবং কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে, আকস্মিকভাবে জীবনের সফলতা পাবে, এবং সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। এবার বিশেষ করে সফলতা কোন দিকে পাবে? যারা ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বড় বড় রাস্তাঘাট, কনস্ট্রাকশন, এগুলো সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষ সফলতা বোঝাচ্ছে, ভালো অবস্থান। এবং এই সময়কালে আবার শুক্রেরও রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে, শুক্র পঞ্চম ঘরে যে অবস্থান করবে 18 তারিখ থেকে, আর এই যোগটা থাকছে হচ্ছে একদম 27 তারিখ পর্যন্ত। সূর্যের এই কেতুর নক্ষত্র অবস্থান শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, কলেজ শিক্ষা, এবং তার সাথে দেখাচ্ছে সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে আকস্মিকভাবে উন্নতির যোগ, যেটা দীর্ঘদিন ধরে হয়তো চেষ্টা হচ্ছিল না। যেমন কিছু সরকারের কাছ থেকে প্রাপ্তি যোগ দেখাচ্ছে, যেটা হয়তো সংঘর্ষ হয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটাও কিন্তু হচ্ছে, মানে এইরকম পরিস্থিতি দেখাচ্ছে। এবার সূর্য যদি কারোর জন্মকুষ্ঠিতে খারাপ জায়গাতে থাকে, তাহলে কি হবে? এর বিপরীত পরিস্থিতিগুলো তৈরি হবে। যার জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে সূর্য যন্ত্র মাস্ট মকর রাশি, কারণ মকর রাশির ক্ষেত্রে সূর্যই মেন। অনেকে বলবে যে সূর্য অষ্টমপতি, কিন্তু নবতারা তো বলছে অন্যরকম। নবতারাতে সূর্যই হয়ে যাচ্ছে মেন। সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়া, শোভনা নক্ষত্রে আসলে চলে যাচ্ছে অতিমিত্র, ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসলে মিত্র হয়ে যাচ্ছে। তো জিনিসগুলো তো বোঝার ব্যাপার রয়েছে। তো যার জন্য সূর্যের উপাচার চাই, সূর্যের উপাচার করে সূর্যকে ঠিক করো, সূর্যই দিবে আকস্মিক। আর এই যে চতুর্থ ঘর, এটা হচ্ছে সূর্যের একদম উচ্চ ঘর, সুখ শান্তি কিন্তু সূর্যই দিবে। অতএব সূর্যদেবকে ঠিক করো, পিতার সাথে সম্পর্ক ভালো রাখো, পিতা যেরকমই হোক। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার এই সময় চন্দ্রকেও দেখতে হবে, ক্ষীণ চন্দ্র না পূর্ণিমার চন্দ্র না এই অমাবস্যার চন্দ্র, এগুলো তো দেখতে হবে, শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ, চন্দ্রমেরও ফ্যাক্টর থাকছে। তো যাই হোক, এই সময়কালে কিন্তু এইগুলোর প্রভাব অবশ্যই, মানে এই মকর রাশির ক্ষেত্রে বলছি, এই জায়গাটা কিন্তু এরকম একটা ভালো প্রভাব পড়বে। এবং এরপরে চলে আসবে ভরণীতে। তো ভরণীতে যখনই আসবে, তখন কি হবে? যে ভরণী নক্ষত্রে আসা মানে সেই সময় আবার বুধও কিন্তু রাশি পরিবর্তন করে চলে আসবে। বুধ হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি, মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে অবস্থান করবে, এবং ষষ্ঠ ঘরের অধিপতিও কিন্তু বুধ। এবার বুধ আর সূর্যের জুতি হয়ে যাবে, বুধাদিত্য যোগ, কর্মের ঘরে দৃষ্টি, ভাগ্যের ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরের অধিপতি, সুখের ঘরে অবস্থান, অষ্টমপতির সাথে জুতি করে নিয়ে কর্মের ঘরকে দেখবে। এই যোগটাও তো যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে, এটাও উন্নতিদায়ক যোগ। এখনো বুধের পরিবর্তন আসেনি, সেই সময় আবার বিশেষভাবে আলোচনা হবে। কিন্তু কর্মের ঘরকে তো দেখবে, কর্মের জায়গাটা তো ঠিক থাকবে। এই সময়ও কিন্তু বিশেষ উন্নতি এই ভরণী নক্ষত্রে, কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সরকারি বেসরকারি কর্ম লাভ জীবনে, এবং ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে বিশেষভাবে সফল হবে। আর্থিক আয় উন্নতি যথেষ্ট থাকছে, আর্থিক দিক যথেষ্ট সফল হবে, ধনসম্পত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে সফলতা পাবে, পরিবেশের সাথে নার্সারির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে, কাঁচামাল লেখালেখির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেদিক থেকে, রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে, সব দিক থেকে একটা ভালো জোয়ার থাকছে। কারণ কর্মক্ষেত্রে আকর্ষণ, প্রতিভা, গুণ এগুলো উঠে আসবে, যে অমুক ব্যক্তি অমুক কাজের জন্য বিখ্যাত, অতএব সেই কাজ করতে গেলে সেইখানটাতেই যেতে হবে। এই যে একটা নাম ডাক, এই যে একটা মান সম্মান, এটা কিন্তু যথেষ্ট পাবে এই সময়কালে এই মকর রাশি। এই সময়কালে ভিতরের গুণ প্রতিভা এমনভাবে বিকশিত হবে সমাজের সামনে, যে এমনিতেই লোকে চিনবে মকর রাশিকে। তো ভালো সময় এই সময়টাও। এরপরে আবার যখন চলে আসবে ওই কৃত্তিকা নক্ষত্রে 11 তারিখ থেকে মে মাসের, সেই সময় আবার মঙ্গলেরও রাশি পরিবর্তন হয়ে যাবে, মঙ্গলও ঢুকে যাবে এই চতুর্থ ঘরে মেষ রাশিতে। তো তখনও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দেবে কৃত্তিকা নক্ষত্র। সূর্যদেব নিজের নক্ষত্র থেকে কর্মের ঘরে দৃষ্টি, আর ওদিকে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে সেই কর্মের ঘরে। কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে, দ্বাদশ ঘরে দৃষ্টি থাকছে, আবার ধনসম্পত্তির ঘরে দৃষ্টি থাকছে, অবস্থান এখানটাতেও ভালো। তবে গুরু
এবং শনির যে অবস্থান এই মুহূর্তে মকর রাশির ক্ষেত্রে এখানটাতে কিন্তু এটা বোঝাচ্ছে শালীনতা, ভদ্রতা, দায়িত্ব, কর্তব্য এগুলোর সাথেই কাজ করতে হবে। কারণ সূর্য উচ্চ অবস্থায় থাকছে, কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে, মনের মধ্যে ইগো, ক্রোধ, জেদ এগুলো কিন্তু থাকবে এই সময়কালে। অতএব এগুলো হচ্ছে নেগেটিভ, এগুলোকে দূরে রাখতে হবে। যে আমি তার পাশে বসবো না, তার হাতের মানে মানে তার পাশে কেন বসবো, সে তো আবার অনেক নিচু। সম্মানের খিদা থাকবে তো এই সময়কালে, একটুতেই রেগে যাবে, মনের মধ্যে ক্রোধ, জেদ এগুলো চলে আসবে। সম্মানের খিদা পারবে যে আমি এমন জায়গায় বসবো যেন সবাইকে দেখতে পাই। একটা রাজার চরিত্র, রাজার গুণ, একটা মানে লিডারশিপ কোয়ালিটি এগুলোও কিন্তু থাকবে এই সময়কালে। এগুলো করলে চলবে না, নিজের ইগো ভাবটাকে ধরে রাখতে চলবে না। নিজের কর্মক্ষেত্রে কীভাবে নিজেকে জয়ের দিকে নিয়ে যেতে হবে সেই দিকটা চিন্তা ভাবনা করতে হবে। যে আমি কীভাবে জয়ী হব, কীভাবে মানুষের মনের মধ্যে গেঁথে যাব, কীভাবে মানুষকে নিজের মনের কথা, নিজের কথার দ্বারা চালিত করতে পারবো, সেখান থেকে নিজের কাজকে কীভাবে হাসিল করতে পারবো, কীভাবে উচ্চ আধিকারিকের সাথে সম্পর্ক ঠিক রাখবো, কীভাবে আমার বসের সাথে সম্পর্ক ঠিক রাখবো, কীভাবে আমার মহাজনের সাথে আমি আমার নিজের সম্পর্ক ঠিক রাখবো, যেখান থেকে আমার রুচি রোজগার চলছে সেই জায়গাটা কীভাবে ঠিক রাখবো সেটাই চিন্তা করতে হবে। তাহলেই তো রাজা তো নিজের কর্ম হাসিল করবে। আর নক্ষত্র প্রভাব বলছে এটাই যে শনি যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রে কি বুঝাচ্ছে? বিশ্লেষণ বুঝাচ্ছে, ধৈর্য বুঝাচ্ছে, শালীনতা বুঝাচ্ছে, ভদ্রতা বুঝাচ্ছে, একাগ্রতা বুঝাচ্ছে। দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করে কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে সেটাও তো বুঝাচ্ছে একই জিনিস, যে ধৈর্য, গুণ, নেতৃত্ব, একাগ্রতা, দায়িত্ব, কর্তব্য এগুলো বুঝাচ্ছে। যার জন্যই কিন্তু আমি কথাগুলো তুলে ধরছি। এগুলো তো সব ভালো ভালো গুণ বললাম, এবার খারাপ গুণটাও সেই গুণগুলোও রয়েছে। যেমন কেতুর নক্ষত্রে লাগাম ধরতে হবে কর্মক্ষেত্রে, অধৈর্য হলে চলবে না, গতি। কারণ হর্স পাওয়ার, ঘোড়া সবসময় এগিয়ে যাবে, তার লাগাম কিন্তু নিজের হাতে থাকবে। রাজা তো চাইবেই, অর্থাৎ সেই ধৈর্যের জায়গাটা কিন্তু কন্ট্রোল। ভরণীতে যখন থাকবে কর্মের ঘরে দৃষ্টি, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি হবে। অর্থাৎ সেই জায়গাটাতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কর্মক্ষেত্রে যেন কোনো কলঙ্ক না লাগে। অত্যধিক ভোগ জিনিসটা চলে আসবে, কারণ সুখভোগ, এক কথায় রাজা তো সুখভোগ করবে। আর চতুর্থ ঘর কি? সুখের ঘর। অত্যধিক সুখ, অত্যধিক ভোগ হয়ে যাবে রোগ। এই দিকেও কিন্তু বিশেষভাবে চিন্তা করতে হবে মকর রাশিকে, যে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সেরকম কৃত্তিকা নক্ষত্রে নিজের ইগো, নিজের ধৈর্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশিকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এরপরে আবার যখন আরেকটি পরিবর্তন আসবে সেই সময় আবার পরিবর্তন নিয়ে আলোচনা করব। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেব অর্ঘ দেবেন এবং সূর্য যন্ত্র, সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করবেন। যার প্রোডাক্ট বলে অপশন আজকেও স্ক্রিনে দেওয়া থাকবে, যারা সংগ্রহ করেননি তারা অবশ্যই সংগ্রহ করবেন, এটা কবজের মতন কাজ করে। এবং তার সাথে বলবো যে পিতার সাথে সম্পর্ক ভালো রাখবেন, পিতা মাতা উভয়েরই আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করতে গেলে তাদের ব্লেসিং নিয়ে কাজ করবেন, দেখবেন যথেষ্ট ভালো এ সময়কালে প্রভাব পড়বে। এবং কোনো উচ্চ ব্যক্তির সাথে, কোনো ভালো বয়স্ক লোকের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের আশীর্বাদ নেবেন, মনে কষ্ট দেওয়া কথা বলবেন না যেখানটাতে হৃদয় ভেঙে যায়। অতএব এগুলো করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এই সময়কালে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।